নমস্কার, আমি মৌসুমী শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি সাহিত্যিক জ্যোতিরিন্দ্র নন্দীর 12 ঘর এক উঠোন। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ উপন্যাসের 15 পর্ব। অমশাই, একেবারে রাজ্য জয় করে ফিরছেন বলে মনে হয়। শুনুন। এখানেও অন্ধকার। আজ শিবনাথ এই প্রথম দেখল রাত 9টা বাজতে না বাজতে বনমালীর দোকানের ঝাঁপ বন্ধ। দোকানের আলো পড়ে সামনেটা যা হোক খানিকটা ফর্সা থাকে। এখন দেখা গেল আবছা অন্ধকারে পায়া ভাঙা বেঞ্চটায় কে গুপ্ত একলা চুপচাপ ভূতের মতো বসে। কি বলুন? বেশ একটু বিরক্ত হয়ে শিবনাথ দাঁড়ায়। প্রত্যেকদিন বাড়িতে ঢোকার সময় লোকটা ডেকে বাধা দিচ্ছে। মুখে সেটা প্রকাশ না করলেও শিবনাথ মনে মনে অত্যন্ত অপ্রসন্ন হয়। আজ এমনি তার এখানে ওখানে বসে দেরি হয়ে গেছে। মশাই, এদিকে যে ভয়ানক ঘটনা ঘটে গেল। কি ঘটনা? শিবনাথ খুব একটা কৌতূহল প্রকাশ করল না। এমনকি হাসপাতালের রুনু কেমন আছে সেই প্রশ্নটাও সে সতর্কতার সঙ্গে চেপে যায়। পাখি আমাদের মায়া কাটল। গুপ্ত হালকা গলায় হাসল। ভয়াবহ কিছু না, তবে আকস্মিক। পাগলটা কি বলতে চাইছে, কার কথা বলছে ভাবতে গিয়ে শিবনাথের একটা কথা মনে পড়তে হুট করে তৎক্ষণাৎ মন্তব্য করল, সেই পাখি তো কালই মায়া কাটিয়ে ঘোলপাড়ায় গিয়ে বাসা বেঁধেছে। সেই খবর তো স্যার পুরনো হয়ে গেছে। আপনার বন্ধুর বইয়ের নায়িকা কিরণের কথা বলছেন তো? হোপলেস। গুপ্ত আর হাসল না। আপনি দেখছি রসের রও বোঝেন না। পাঠ্যাবস্থায় কি করে কবিতা লিখতেন? শিবনাথ নীরব। মশাই, কিরণ মায়া কাটায়নি, তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আজও সে আপনার স্ত্রীর কথা জিজ্ঞাসা করলে এ বাড়ির 12 ঘরের আরো 5 জনের খোঁজ খবর নিলে। তার কথা আপনি আমায় বলবেন কি? কমলা, ইয়েস, দ্যাট হোর। বলিনি আপনাকে কবে একদিন? এইমাত্র ভাড়াটারা চুকিয়ে ঘর ছেড়ে দিয়ে সুটকেস বিছানা নিয়ে বেরিয়ে গেল। কোথায় গেল? সে আপনি ওই যে কি নাম, মুরগির মাংস দিয়ে ভাত টাত খেয়ে কমলার বিছানায় সারা দুপুর গড়িয়ে গেল, তাকে গিয়ে জিজ্ঞেস করুন। কোথায় গেছে সে খবর দিয়ে কাজ কি, কার সঙ্গে গেছে সেটাই বরং জেনে রাখুন। শিশিরবাবু ভদ্রলোকের নাম। শিবনাথ বলল, কমলা তার সঙ্গে গেছে কি করে জানলেন? জানবো কি, চোখে দেখলাম মশাই। কর্তা স্বয়ং এসেছিলেন। এই তো ট্যাক্সিতে করে দুজন বেরিয়ে গেল। শিবনাথ একটু সময় কথা বলল না। ভদ্রলোক বিবাহিত, এ বাড়ির কার মুখে সে শুনেছিল, কিন্তু সেসব আলোচনায় চাপা দেবার জন্য ইচ্ছা করে সে হেসে বলল, তা গেছে ভালোই হয়েছে। হয়তো ভালো ঘর পেয়েছে। বস্তিতে চিরকাল পড়ে থাকবে তার কি মানে আছে? সুযোগ পেলে এই ঘর ছেড়ে যাওয়াই তো বুদ্ধিমানের কাজ। যাকগে মশাই, আপনার সঙ্গে কথা বলা আর গাছের সঙ্গে কথা বলা এক। গুপ্ত আক্ষেপের সুর বার করল। যাওয়ায় যাওয়ায় বেশ কম আছে, ছাড়ায় ছাড়ায় তফাৎ আছে। নতুন ঘর পেয়েছে আপনাকে কে বললে? আমি তো এখানে সন্ধ্যে থেকে বসা। শুনলাম ট্যাক্সিতে উঠে বাবুটি শিয়ালদার এক হোটেলের নাম করলে, আজ সেখানে রাত্রিবাস। শিবনাথ কি বলতে যাচ্ছিল, গুপ্ত বাধা দিল। আমি গোড়া থেকে বলে আসছি দাদা, শি ইজ ব্যাড টাইপ। আপনারা তো আর আমার কথা বিশ্বাস করেন না। এই বেলা দেখুন। আরে চাল চলন দেখলে বোঝা যায় না? আর তাছাড়া হারামজাদি যে ভদ্রলোকের ঘরের সন্তান না, সে তো আমি ওর হাত ঘড়ি পরার কায়দা আর জুতো পরে হাঁটার নমুনা দেখেই বুঝেছি। হ্যাঁ, এখানে পা দিয়ে আমি বনমালীকে প্রথম দিন বলেছিলাম, দাসীর মেয়ে, ধোবা নাপিতের মেয়ে, শহরে এসে নার্সগিরির চাকরি নিয়ে এখন খুব তরপাচ্ছে আর খোলা হাত পা ছুড়ে মেলা জল ছিটোচ্ছে। কত দেখলাম এই টাইপের মেয়ে। একটু থেমে গুপ্ত লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল, কথা তো সেটা নয়। দুঃখ হয় ওই যে কি যেন নামটা বললেন, ছাগলটার জন্যে। বউ বাচ্চা আছে শুনেছি। মেয়ে মানুষ আমরাও এ জীবনে কম দেখিনি। তা বলি কি তুই একেবারে গলায় গেঁথে নিবি? আহাম্মক, মদ খাবি, গ্লাসটা দাঁত দিয়ে চিববি কেন? সিগারেট খা যত খুশি, জিহবায় ছাই মাখাবি কেন? জল খেতে গিয়ে পুকুরে নেবে কাদার মধ্যে মুখ গুজে দেওয়া।
তুই দেখছি সেই রাস্তার পথিক, ইডিয়েট। বুঝেছেন, কাল কমলার ঘরে খাওয়া দাওয়া ঘুমটুম দেখেই তো আমি বুঝলাম শালার হয়ে গেছে। যাকগে, এই নিয়ে আমাদের মাথা ঘামিয়ে লাভ নেই, শিবনাথ বলল। যদি তাই হয় তো আপনার আমার মাথা গরম না করাই ভালো। ভালো মন্দর কথা হচ্ছে না, বলছিলাম আমি অবশ্য পয়লা দিন এই উঠোনে পা দিয়েই মেয়েটাকে দেখে ধরে ফেলেছিলাম। ভেরি ব্যাড টাইপ। ওই যে বলে ছুঁচ হয়ে ঢোকে, লাঙলের ফাল হয়ে বেরোয়। শিশিরকে শুষে ছিবড়ে বার করে তারপর আমের আটির মতো ছুঁড়ে ফেলে দিয়ে আর একজনকে ধরবে। এই ওরা করে, এই ওদের পেশা। কতখানি পাজি হলে, কত বড় জিহবা হলে একটা ম্যারিড ম্যানকে তার স্ত্রী পুত্রের কাছ থেকে টেনে নিতে পারে। আপনি পুরুষ হয়ে কি বুঝতে পারছেন না? এর চেয়ে বাজারের ওরা অনেক ভালো, অনেক ধার্মিক। বক্তৃতা শুনে শিবনাথ হাসল। তবু ভালো যে এ বাড়ির কোনো পুরুষের ওপর কমলার লোভ জাগেনি। জাগলে কি আর রক্ষে থাকতো? জুতোর বাড়ি খেত, আমি জুতো মারতাম। ধরুন আপনাকে নিয়ে যদি এরকম একটা লটখটি বেঁধেছে দেখতাম, আর ওদিকের ঘরে আপনার ওয়াইফ আপনার মেয়ে কাঁদা কাটা করছে, কেটে ফেলতুম ওকে। কে গুপ্ত পাগল, কিন্তু এসব বিষয় ভয়ানক পার্টিকুলার। একবার জিজ্ঞেস করে আসুন বেবির মাকে। মেয়ে মানুষ পিঁপড়ের মতো গায়ে হাঁটত, কিন্তু ওই রাত 9টা অবধি। 10টার মধ্যে আমি বাড়ি ফিরে গিয়ে বেবির মার হাতের বাড়া ভাত খেয়ে শুয়ে পড়েছি রোজ। শিবনাথ একটা নিঃশ্বাস ফেলল। আচ্ছা, চলি আমি। গুপ্ত হঠাৎ কথা বলল না। এই ঠান্ডার মধ্যে বসে আছেন কেন? বাড়ি গিয়ে। শিবনাথ কেটে পড়ার মতন একটা কথা বলে পা বাড়াতে চেষ্টা করতে গুপ্ত বলল, শুনুন। কি? আনা 2 পয়সা হবে? শিবনাথ অবাক হয় না, আকাশের দিকে চোখ তুলে একটু চিন্তা করে শুধু। ফিরে আসবে না পয়সাগুলো ঠিক, কিন্তু তবু তা হলেও এই সামান্য কয়েক আনা পয়সার তুলনায় তার সম্মান, ভদ্রতা, আভিজাত্য। আর না ভেবে চট করে পকেট থেকে একটা দুয়ানি তুলে সে হাসল। সিগারেট ফুরিয়েছে বুঝি? ইচ্ছা করি সিগারেটের কথাটা বলল যদিও। না মশাই। কে গুপ্ত পয়সা হাতে পেয়ে ঘাড় নাড়ল। দুপুর থেকে শালা এমন কাঁই কুঁই করছে। বেলা 10টা-11টা পর্যন্ত আজ খুবই ঠান্ডা ছিল। কাল রাত্রে কিরণের বাড়িতে আমাদের ভারী রকমের ফিস্টি হয়েছিল, শুনেছেন তো? শুনেছি, বলেছেন। সংক্ষেপে উত্তর সেরে শিবনাথ এবার লম্বা লম্বা পা ফেলে হাঁটতে লাগলো। এবং ইতিপূর্বে আরো বহুবার যেমন করা হয়েছে, তেমনি এখন কে গুপ্তকে আর একবার গম্ভীরভাবে অনুকম্পা করতে সে ভুলল না। কি হতো ভাবল সে, কমলার জঘন্য চরিত্রের কথা চিন্তা করে কে গুপ্ত মন মেজাজ খারাপ করে অন্ধকারে একলা বসে রাত্রির প্রহর গুনছে। এই অবস্থায় তার ছেলে হাসপাতালে থেকে ফিরে আসবে কি আসবে না, বা এ সম্পর্কে আর কিছু করা উচিত ভেবে দেখেছে কিনা শিবনাথ প্রশ্ন করতে কে গুপ্ত চটে গিয়ে হয়তো গালিগালাজ আরম্ভ করত। বেরসিক মশাই, আপনি রসের বুকে ছুরি বসাতে ওস্তাদ। এ যে দেখছি ধান ভানতে শিবের গীত শুরু করেছেন, ইত্যাদি। নীরব থেকে শিবনাথ বুদ্ধিমানের কাজ করেছে ভাবল। তাছাড়া রমেশ রায়ের মুখ থেকে বৃত্তান্ত শোনার পর এই ব্যাপারে মুখ বন্ধ করে থাকা ছাড়া উপায় বা কি? ঘরে এসে শিবনাথের মন মেজাজ অবশ্য প্রফুল্ল হয়ে উঠল। মনে মনে সে হিসাব করে দেখল, দীপ্তির ওখান থেকে বেরিয়ে আসার পর রাস্তায় এই 2.5 ঘন্টা 3 ঘন্টা বিধু, পাঁচু, ক্ষিতীশ, কে গুপ্ত ইত্যাদি অনেকগুলো কদর্য চেহারার সামনে তাকে উপর্যুপরি কয়েকবার দাঁড়াতে হয়েছে এবং নানান রকম অপ্রয়োজনীয় ও অপ্রীতিকর কথা শুনতে হয়েছে। কিন্তু এখানকার পরিবেশ সম্পূর্ণ আলাদা। মন প্রফুল্ল হয়ে ওঠার বিশেষ কারণ শিবনাথ ঘরে পা দিয়েই বিথিকে দেখল। রুচির সঙ্গে কথা বলছে। বিথি এ ঘরে আসুক, রুচির সঙ্গে একটু মেলামেশা করুক, কেন জানি প্রথম থেকেই শিবনাথের এই ইচ্ছাটা গোপন। এবং বিথির সম্পর্কে আজ পর্যন্ত রুচির কাছে সে কোনো রকম কথা বলেনি যদিও। এক উঠোনের ওপর বাস করে দূর থেকে যতটুকু দেখার, শিবনাথ চোখ ভরে সুশ্রী সুঠাম যৌবনবতী এই কুমারীকে চলতে ফিরতে, কথা বলতে, হাসতে, ঝগড়া করতে, বেলা 9টা বাজতে স্নান করে খেয়ে সেজে গুজে কাজে বেরিয়ে যেতে এবং সন্ধ্যার পর কোনোদিন একটু শুকনো মুখে, কোনোদিন বা একটু বেশি হাসি খুশি হয়ে ঘরে ফিরতে দেখেছে, দেখছে। আর বহুকাল আগের পড়া একটা সুন্দর কবিতার লাইন তার বুকের মধ্যে গুনগুন করে উঠছে।
18টি বসন্ত দিয়ে ঘেরা যে যৌবন, কেমনে নন্দিব তারে। এটা যে কিছু দোষের শিবনাথের মনে হয় না। হতো যদি তার মনে প্রশ্ন জাগত বিথি তার সম্পর্কে উৎসুক কিনা, এবং প্রশ্নের উত্তর পাওয়ার আশায় সারাক্ষণ সে বিব্রত বোধ করত। সেসব কিছুই না, কেবল যতক্ষণ দেখার ওই সময়টুকু সে তাকিয়ে থাকে ওর দিকে। একটা ফুল, একটা পাখির দিকে মানুষ যে চোখে তাকায়। রুচি খাটের ওপর বসা, বিথি পাশে দাঁড়িয়ে। এত বড় একটা রিবন বেনির মাঝামাঝি জায়গায় প্রজাপতির মতো সুন্দর করে বাঁধা। বেনিটা যতখানি চওড়া, ওর শাড়ির কালো পাটটাও ততখানি চওড়া, একটু বেশি না কম না। সাদা জুতো, হাতে ছোট্ট ব্যাগ, মিশমিশে কালো বেনি, কালো রিবন ও লম্বা পালক ঘেরা কালো চোখে পরনের সাদা শাড়ি, ব্লাউজ ও জুতোর সাদাটাকে আরো বেশি উজ্জ্বল ও পরিচ্ছন্ন করে তুলেছে। শিবনাথ বলতে কি কেমন একটা পবিত্রতা বোধ করছিল কুমারী মেয়েটির পিছনে দাঁড়িয়ে। আর সে সবচেয়ে বেশি অভিভূত ও রোমাঞ্চিত হল ওর চুলের গন্ধে। বিকেলে চৌরঙ্গীর রাস্তায় বিদেশিনীর মাথার চুল থেকে চুরি করে যে গন্ধ সে খানিকটা বুকে পুড়ে নিয়েছিল, তাই যেন বিথি অকৃপণ হাতে ঢেলে দিতে এসেছে তার ঘরে, ঘরের বাতাসে। উত্তেজনায় শিবনাথ প্রায় বিড়বিড় করে ওঠে। চলি এখন। কেন এত তাড়া কি? রুচি বলল। একটু বসবে না? না বৌদি। ঘাটটা ঠিক ঘোরালো না বিথি, যেন অত্যন্ত সতর্কভাবে আর চোখে শিবনাথকে একবার দেখে নিয়ে খাটের এপাশে ঘুমন্ত মঞ্জুকে মনোযোগ দিয়ে দেখতে লাগলো। একটু রোগা হয়ে গেছে মনে হয়। না, শরীর ভালো যাচ্ছে না তেমন, সর্দি কাশিতে খুব ভুগছে মেয়েটা। আমার তো মনে হয় কডলিভার অয়েল টয়েলের মতো কিছু একটা ওকে ঠান্ডার সময়টা দিতে পারেন, তাতে সর্দি কাশি তো বটেই, জেনারেল হেলথটাও ভালো করবে। রুচি বিথির এই প্রস্তাবে কোনো মন্তব্য করল না। আর চোখে না, পরিপূর্ণ দৃষ্টি মেলেই সে বিথির পিছনে দাঁড়ানো শিবনাথকে দেখল। শিবনাথ কথা না কয়ে একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল। তোমার বাবার শরীরটা একটু ভালোর দিকে? না, ওই তো বুড়ো হয়েছে, এখন আর। একটু থেমে মঞ্জুর মুখের ওপর থেকে চোখ সরিয়ে নিয়ে বিথি রুচির দিকে তাকালো। ওই শুয়ে শুয়েই কাটবে আর কি, যে কদিন আছেন। চলি। রুচি ঘাড় নাড়ল। শিবনাথ দরজা ছেড়ে একপাশে সরে দাঁড়ায়। বিথি মাথা নিচু করে আস্তে আস্তে বেরিয়ে যায়। কেন এসেছিল? রুচির চোখের দিকে তাকিয়ে শিবনাথ অল্প হাসে। একটা ইংরেজি শব্দের মানে জানতে এসেছিল। কি শব্দ? হাসি না নিভিয়ে শিবনাথ ভুরু কুঁচকোয়। রুচি কথা বলল না। মঞ্জুর মশারি খাটাতে ব্যস্ত। মশারি খাটানো শেষ করে সে খাট থেকে নামল। দেরি করে ফিরলে? হ্যাঁ, 2-4 জায়গায় বসতে হলো, কথায় কথায় রাত হয়ে গেল। শিবনাথ কোথায় কার সঙ্গে কথাবার্তা বলেছে বলল না যদিও। জামা কাপড় ছেড়ে খেয়ে নাও বলে রুচি একপাশে সরে গিয়ে থালা গ্লাস ধুয়ে শিবনাথকে ঠাঁই করে দেয়, যেন আজ আবার একটু বেশি গম্ভীর। খেতে বসে আবহাওয়াটা তরল করার লোভে শিবনাথ বলল, আজ পারিজাতের স্ত্রীর সঙ্গে আলাপ হলো, চমৎকার মানুষ। রুচিও খাচ্ছিল। কথা না কয়ে ও জলের গ্লাস মুখে তুলল, যেন কথা বলবে না বলে মুখটাও আড়াল করল। পিছনের টিনের বেড়ায় রুচির মাথার ছায়াটার দিকে চোখ রেখে শিবনাথ একটা নিঃশ্বাস ফেলে আস্তে আস্তে বলল, ওখানে হয়ে যাবে, তার কথায় বুঝলাম। রুচি চোখ বড় করল। তাহলে আজও পাকাপাকি কোনো কথা পাওনি? হ্যাঁ, একরকম। এবার শিবনাথ মুখের কাছে জলের গ্লাস তুলল। একটু পর গ্লাসটা নামিয়ে রেখে নিচু গলায় বলল, ওই ওদের মানে পারিজাতের সামনে ইলেকশন আসছে, তাই খুব ছুটোছুটি করতে হচ্ছে। আজ সে বাড়িতেই ছিল না, দেখি কাল একবার গিয়ে। রুচি নীরব। ও, আর একটা কথাই তো তোমাকে বলা হয়নি। শিবনাথ একবার জোর করে একটুখানি শব্দ করে হাসল। বিথি তোমায় কিছু বলেছে? কি? তেমনি বড় বড় চোখ রুচির। শিবনাথ আবার দমে যায়, কিন্তু তাহলেও সে চুপ করে রইল না। নতুন চাকরি পেয়ে বিথি দীপালির সঙ্গে সেক্রেটারি পদে রিজাইন দিয়েছে। দীপ্তি এখন মুশকিলে পড়েছেন, তেমন কাউকে পাচ্ছেন না যাকে আবার সেক্রেটারি করা যায়। তো ওটা তো মেয়েদের সঙ্গ, তোমার কি?
কেমন একটু রূঢ় গলায় কথাটা বলল রুচি। শিবনাথ আহত হল। যেন আঘাত ঢাকতে তাড়াতাড়ি সে হেসে ফেলল। দীপ্তির ইচ্ছা তোমাকেই পোস্ট দেয়। খাওয়া শেষ হয়েছে রুচির। হাত ধুয়ে সে উঠে পড়ে। আমার আর খেয়ে দিয়ে কাজ নেই, মুখ মুছতে মুছতে বলল সে। তাছাড়া ওটা পারিজাতের গিন্নির আর 5টা খেয়ালের একটা খেয়াল। সমিতি না ছাই, কিচ্ছু কাজ হয়? আমার কানে সবই আসে। একটা শো দাঁড় করিয়ে রেখেছেন বড়লোকের বউ। 2-4 আনা চাঁদা চাইলে দেওয়া যায়, কিন্তু ওই পর্যন্ত। ওখানে যাওয়া আসা করা আর দীপ্তি রানীর পায়ে তেল মাখানো আমার পোষাবে না। শিবনাথ রীতিমতন জব্দ হয়ে গেল। তোমায় বলছিল নাকি আমাকে সেক্রেটারি করবেন? রুচি প্রশ্ন করল। না, ঠিক আমার কাছে এখনো কথাটা তোলেননি। মদন ঘোষ বলছিল। ওর সঙ্গে কথা হয়েছে। শিবনাথ বিরক্ত। প্রসঙ্গটা তুলতে না তুলতে রুচি এতটা কড়া মেজাজ দেখাবে সে ভাবেনি। উঠে সে হাত মুখ ধুয়ে মুছে সিগারেট ধরায় এবং কি একটু ভেবে পরে আস্তে আস্তে বলে, সমিতির সেক্রেটারি হলে দীপ্তির পায়ে তেল মাখাতে হবে, এটা আমি ঠিক বুঝলাম না। কিন্তু তাছাড়া কি? আমি বস্তিতে থাকি, তিনি প্রাসাদে থাকেন। আমাদের কিছুকে দেখেন, সহজেই বুঝতে পারো। না না, সেই চিন্তা? রিয়েলি দীপ্তি সে ধরনের মেয়ে না। অন্তত আমার তো তাই মনে হলো। খুব ভদ্র, মার্জিত, অমায়িক। যাকগে, তোমার কাছে যখন তিনি এখনো প্রস্তাব তোলেননি, এ নিয়ে এখন গবেষণা করে লাভ কি? তুমি কি শুয়ে পড়বে? হ্যাঁ। না, ভালো কথা। শিবনাথ এতক্ষণ পর আবার স্বাভাবিক হতে পারল। বিতি যেন কি জিজ্ঞেস করতে এসেছিল, ইংরেজি শব্দের মানে কি শব্দ বললে না তো? লিউকওয়ার্ম। খুব সাধারণ কথা। শিবনাথ হাসল। অবশ্য ওয়ার্ম ও লিউকওয়ার্ম নিয়ে অনেকেই গোলমালে পড়ে। লিউকওয়ার্ম মানে টেপিড, অর্থাৎ আমরা যাকে বলি কুসুম কুসুম গরম। খুব গরম না, ভুলে দাওনি? রুচি মাথা নেড়ে গম্ভীর হয়ে বলল, আমি যাতে মাস্টার নি ভুলে যাচ্ছ কেন? যতটা সম্ভব পরিষ্কার করে শব্দের অর্থ বোঝাতে চেষ্টা ত্রুটি করি না। তা তো বটেই। শিবনাথ আর হাসল না। আজ আবার স্ত্রীর কথায় ব্যবহারে এতটা ঝাঁজ অসন্তোষ ফুটে ওঠার কারণ কি ভাবে সে। কিন্তু একেবারে চুপ করে যাওয়া বুদ্ধিমানের কাজ না। চিন্তা করে তৎক্ষণাৎ প্রশ্ন করল, আর কি জিজ্ঞেস করছিল? ডিজার্ট স্পুন বলতে ঠিক কত বড় চামচ বোঝায়? ওরে বাবা, সব যে ডাক্তারি ব্যাপার দেখছি। শিবনাথ হাসবার মতন গলায় খুব করে একটা শব্দ করল। টি স্পুন, ডিজার্ট স্পুন, হ্যাঁ, একটু গোলমেলেই। আমারও খুব ভালো জানা নেই ওটা ঠিক কাকে বলে। ডিজার্ট মানে খাবার পর যে পেস্ট্রি, পুডিং, ফলটল খেতে দেওয়া হয় তাকে বলে, এবং সেসব সার্ভ করার জন্য যে চামচ ব্যবহার করা হয় ইংরেজিতে তাকেই ডিজার্ট স্পুন বলে। ওটা সাহেব শুভর ব্যাপার। তার মানে সাধারণ চামচ না, বড় সাইজে। শিবনাথ এবার শব্দ করে হালকা গলায় হাসল। তা বিথির হঠাৎ এত সব শব্দের মানে জানতে আসার কারণ? আমি কি করে বলবো? আমি এ বাড়িতে থাকি কতক্ষণ? আরো খানিকটা ঝাঁজ। হয়তো নতুন চাকরি করতে গিয়ে এসব শব্দের মানে জানার দরকার হচ্ছে। কথাটা বলে রুচি জানালার কাছে সরে গিয়ে চুলে চিরুনি চালাতে আরম্ভ করল। শিবনাথের বুক দূর দূর করছিল। বিথি কোথায় চাকরি করছে, কি ধরনের কাজ, রুচি জানে না নিশ্চয়। শিবনাথ জানে। এক রাত্রে ডোমপাড়ায় আগুন দেখতে গিয়ে সে বিথি ও কমলার কথাবার্তা চুরি করে শুনে প্রায় সবই জেনেছে। এখন রুচি না হুট করে শিবনাথকে প্রশ্ন করে বসে, বিথির চাকরিটা কি? এই আশঙ্কায় সে ভিতরে ভিতরে বিব্রত বোধ করছিল বই কি। বিথির কাজটা একটু অদ্ভুত রকমের। রুচি কোনো মতেই তা সহজভাবে নিতে পারবে না, শিবনাথ বেশ বুঝতে পারে। কিন্তু শিবনাথের আশঙ্কা তৎক্ষণাৎ দূর হয়। রুচি এই নিয়ে মাথা ঘামায় না। তার পরের কথা থেকে বোঝা গেল, দুটো ইংরেজি শব্দের মানে জানতে এসেছিল। তার অর্থ ভালো একখানা শাড়ি পরেছে, নতুন জুতো পায়ে উঠেছে, মাথায় দামি তেল মেখেছে, আমাকে জানিয়ে গেল, দেখিয়ে গেল। একটু নিশ্চিন্ত হলো শিবনাথ। কিছুক্ষণ পর চুপ করে থেকে আস্তে হেসে মাথা নাড়ল। না, আমার মনে হয় না। জানি না অবশ্য। মুখে বলল এ কথা, আর স্ত্রীর দিকে বেশ একটু অনুকম্পার চোখে তাকিয়ে সে মনে মনে বিড়বিড় করে উঠল, কমপ্লেক্স।
ইনফিরিয়রিটি কমপ্লেক্স। দীপ্তির সমিতিতে যোগ দেওয়া নিয়ে রুচির আপত্তি করার মূলেও তাই, এই মনোভাব। কে? আমি, বেবি। বেবি? কি চাই? বৌদিকে। শিবনাথ দরজা থেকে চোখ সরিয়ে স্ত্রীর দিকে তাকায়। চিরুনি রেখে রুচি মাথায় কাপড় তুলল। আমার হয়ে গেছে, এখনই যাচ্ছি। তোমার মার জ্বরটা এখন কেমন? আছে, কমেনি। বেবি চৌকাঠে দাঁড়িয়ে, যেন শিবনাথকে ঘরে দেখতে পেয়ে চট করে ভিতরে ঢুকতে সাহস পায় না। তেমনি চুল উস্কো খুস্কো আছে, হাত পা এখনো অপরিচ্ছন্ন, গায়ে সেই ছেঁড়া ফ্রকটা, ক্লান্ত বিষণ্ণ চোখ। তুমি যাও, আমি যাচ্ছি। কি একটু কাজ সারতে রুচি খাটের উল্টো দিকে মাটিতে রাখা বাসন কোসনের কাছে সরে গেল। বেবি আর দাঁড়ায় না। শিবনাথের দিকে আর একবারও চোখ না তুলে ঘাড় ঘুরিয়ে ও আস্তে আস্তে দরজা ছেড়ে চলে গেল। অনুকম্পার আর একটা চাপার নিঃশ্বাস ফেলে অস্ফুট গলায় শিবনাথ বলল, কি দুরবস্থায় পড়েছে পরিবারটা। কথাটা রুচি শুনল কিনা বোঝা গেল না, কেননা তার মুখের কোনো ভাবান্তর লক্ষ্য করল না শিবনাথ। কুঁজো থেকে এক গ্লাস জল গড়িয়ে এনে রুচি শিবনাথের পাশে কেরোসিনের কাঠের বাক্সটার উপর রাখল। একটা পুরনো পোস্টকার্ড গ্লাসের মুখে চাপা দিয়ে বলল, আমি একটু বেবিদের ঘরে যাচ্ছি। অবাক হয়ে শিবনাথ স্ত্রীর মুখের দিকে তাকায়। বেবির মার অসুখ করেছে বুঝি? জ্বর কবে হলো? জানি না, সম্ভবত আজই হয়েছে। এখন পক্সের দিন। চিন্তান্বিত শিবনাথ। গা হাত পায়ে ব্যথা নেই তো? হঠাৎ তোমাকে? রুনু হাসপাতালে। হ্যাঁ, ও তো কি সব ছেলে। তুমি ভিতরের ব্যাপার জানো? আমি সব শুনে এলাম বাইরে। পারিজাত গাড়ি চাপা দিয়েছে। কে বললে? শিবনাথ প্রবল বেগে মাথা নাড়ল। আসল খবর তুমি শোনোনি? ময়না সঙ্গে ছিল। মাঠ থেকে ফিরছিল দুজন। ময়নার চেয়ে বড় সাক্ষী কে? বাদাম গাছের নিচে পারিজাত অ্যাক্সিডেন্ট করেছে। রুচি এক নিঃশ্বাসে বলল। ধেত! ফিসফিসে গলায় শিবনাথ ধমক দিয়ে উঠল। বলায়ের মেয়েটা একটা লায়ার। আসলে আমি জানি, আমি নিজের চোখে দেখেছি দুটিকে একসঙ্গে। ময়নার লাভার রুনু। হ্যাঁ, কে গুপ্তর ছেলেটা। পারিজাত চাপা দিয়েছে এসব বানানো কথা। সাংঘাতিক কাজ করতে গেছিল বেবির ভাই, অতটুকুন ছেলে, বুঝলে? রুচি ভুরু কুঁচকোয়। শিবনাথ চোখ বড় বড় করে স্ত্রীর দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ দুজন কথা বলল না। যাগ্গে, ঢোক গিলে কি একটু ভেবে রুচি বলল, ভদ্রমহিলা দুবার খবর দিয়েছেন, যাইনি, এখন একবার দেখা করে আসি। দরকার নেই। শিবনাথ ব্যস্তভাবে মাথা নাড়ল। প্রতিবেশী হিসাবে আমাদের যথেষ্ট সহানুভূতি আছে, থাকবে, কিন্তু এখন না। 2-4 দিন ওই ঘরে যাওয়া আসা স্রেফ বন্ধ রাখতে হবে। কেন? রুচি গলার স্বর কঠিন করল। আমি ঠিক বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। কি করেছে রুনু? কার মুখ থেকে শুনলে সব? পারিজাতের স্ত্রী বলছিল বুঝি? গম্ভীর হয়ে শিবনাথ বলল, পারিজাতের স্ত্রীর অন্য চিন্তা। এসব ছাইভস্য নিয়ে তার মাথা ঘামাবার মোটেই সময় নেই। তাছাড়া 20, 30 কি 50,000 টাকা যদি এক রাত্রে লুট হয়, খুব বেশি ওরা মাথা ঘামাবে বলে মনে হয় না। পারিজাতের চেয়েও দীপ্তির বাপের বাড়ির অবস্থা ভালো। আঙুলে এত বড় একটা হীরের আংটি। তুমি তো কোনোদিন ওর সামনে যাওনি, কাছে দাঁড়িয়ে দেখোনি দীপ্তিকে। মেয়েদের গায়ের চামড়া এত সফট পালিশ, এমন সুন্দর আমি কিন্তু এর আগে দেখিনি। হ্যাঁ, ওই যে বলে আপেল, আপেলের মতন চামড়া আর রং। তাছাড়া আজও, এখনো বয়স খুব বেশি না যদিও, কিন্তু এতগুলো বাচ্চা হয়েছে এটা তো ঠিক। বোঝা যায় কত সুখ বিলাসের মধ্যে বড় হয়েছে সে। রুচির চোখের তারা দুটো একবার জ্বলে উঠল। শিবনাথ লক্ষ্য করল না। আর রুচিও তৎক্ষণাৎ সামলে নেয়। নাকি শিবনাথ লক্ষ্য করেছে কিনা বাজিয়ে নিতে রুচি ঠাট্টার সুরে বলে উঠল, সেই জন্যেই কি পারিজাতের ছেলে মেয়েদের টিউশনটা পাওয়ার জন্যে উঠে পড়ে লেগেছ? রোজ একবার বাচ্চাদের মাটিকেও দেখা চলবে। কি যে বলো তুমি! শিবনাথ রাগ করল না, হাসল। আমার সম্পর্কে এ ধরনের রিমার্ক কই আগে তো তুমি কোনোদিন করনি।
না, এখন করছি। হঠাৎ আবার শক্ত গলায় রুচি উত্তর করল। শিবনাথ কথা বলল না। তুমি শুয়ে পড়তে পারো, দৌড়ে খিল দেবে না, এখনই ফিরছি আমি। পাল্লা দুটো ভেজিয়ে রাখো। অর্থাৎ তুমি বেবিদের ঘরে যাবেই? হ্যাঁ। রুচি চৌকাঠের দিকে পা বাড়ায়। শিবনাথ তার হাত চেপে ধরে। তুমি এখন মাঝরাত্রে কে গুপ্তর ঘরে গেলে কি ব্যাপার দাঁড়াবে জানো? কি? কাল আমাদের ঘরে পুলিশ আসবে। তোমার কি? তুমি তো কমলাক্ষী গার্লস স্কুলের টিচারই করছো, বড় সার্টিফিকেট। মুশকিল বাঁধবে আমাকে নিয়ে। কে গুপ্তর ছেলে রুনু একটা মস্ত বড় গ্যাংয়ে আছে। পারিজাতের গাড়ি আটকে টাকা লুট করতে গেছিল। এখন সে ঘরে বেশি যাওয়া আসার অর্থ দাঁড়াবে আমার সঙ্গেও দলের যোগাযোগ আছে। তাছাড়া আমার চাকরি বাকরি নেই, বেকার। কথাটা তেমন চাপা নেই। এক নিঃশ্বাসে কথাগুলো বলে শিবনাথ হাঁপায়। মিথ্যা কথা। রুচি হাত ছাড়াবার চেষ্টা করল না। অত্যন্ত নিষ্পৃহ গলায় আস্তে আস্তে বলল, আমি জানি, শুনেছি সব। আসল ঘটনা চাপা দিতে অনেক রকম মিথ্যা গল্প এখন সাজানো হচ্ছে। যা হয় মোটেই মিথ্যা নয়, খুব রিলায়েবল সোর্স থেকে খবর পাওয়া গেছে। আর ফিসফিস করে না। উত্তেজনায় রীতিমতো বড় গলায় শিবনাথ বলল, তা সত্যি মিথ্যা এসব আমাদের যাচাই করে লাভ নেই। আমাদের কথা, ও ঘরে তুমি যেতে পারবে না, ব্যাস ফুরিয়ে গেল। রুচির হাত আর ধরে রাখার প্রয়োজন বোধ না করে শিবনাথ বিরক্ত হয়ে ঝাড়া দিয়ে তা সরিয়ে দেয়। ফলে রুচির হাতটা বাক্সের ওপর রাখা কাচের গ্লাসে লাগতে সেটা উল্টে নিচে পড়ে টুকরো টুকরো হয়ে যায় আর বিশ্রী ঝনঝন শব্দ হয়। রুচিও উত্তেজিত হয়ে ওঠে। একটু ভদ্র হতে শেখো। আর একটা গ্লাস কিনতে 6 আনা খরচ করতে হবে, ভুলে যেও না। ভারী তো একটা কাঁচের গ্লাস। শিবনাথ ঠোঁট উল্টোয়। তোমার পয়সায় কেনা বলে এত লাগছে, মনে ছিল না, মাপ করো। আমার পয়সা শুধু কেন, তুমিও তো সেদিন ধার করে 50 টাকা এনে সংসারে সাহায্য করেছো। দরকার হলে আবার ধার করবে। রাগে কাঁপতে কাঁপতে রুচি নুয়ে কাচের টুকরোগুলো একত্র করে তুলে একটা কাগজে মুড়ে একপাশে সরিয়ে রাখে। একটা বড় রকমের খোঁচা খেয়ে শিবনাথ কতক্ষণ চুপ থাকে। রুচি ফের দরজার দিকে এগোয়। অভদ্র আমি না, অভদ্র তুমি। বস্তিতে এসে কথা ব্যবহার দিন দিন সেরকমই হচ্ছে। রুচি না বলে পারল না। বটে, শিবনাথ উত্তর করল। তার প্রমাণ দিচ্ছ? রাত দুপুরে একটা লোফার, একটা পাগলের ঘরে তোমার যাওয়া চাই। রুচি ঘুরে দাঁড়ায়। চট করে কি উত্তর দেবে বুঝতে না পেরে গম্ভীর হয়ে আস্তে আস্তে বলে, বেশি দিন বেকার গরিব থাকলে মানুষ লোফার হয়, পাগল হয় হয়তো। আমি ঠিক জানি না কে গুপ্ত পাগল কিনা, কিন্তু তাঁর স্ত্রী বেবির মা অপ্রকৃতিস্থ নন। ভদ্রমহিলা অসুস্থ, তার ওপর তাঁর এই বিপদ। টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবো না জানি, কিন্তু তিনি 2 বার ডেকেছেন। একবার তার সঙ্গে দেখা আমাকে করতেই হবে। তার সঙ্গে কথা বললে থানা পুলিশের বিপদ আছে, আর সেই ভয়ে আমি চুপ করে ঘরে বসে থাকবো? এতটা কাপুরুষ তুমি হতে পারো, আমি নই। রুচি চৌকাটের বাইরে পা বাড়াবার উপক্রম করল। শিবনাথ বলল, আহা, থানা পুলিশের ভয় হয়তো এখনো তেমন নেই, কেননা এ পক্ষ যখন চুপ করে আছে, চেপে গেছে, তখন পুলিশ গায়ে পড়ে অ্যাক্সিডেন্টের তদন্ত করতে আসবে না ঠিক। কিন্তু আরও একটা কথা আছে। আফটার অল একটা আনপ্লেজেন্ট ব্যাপার। পারিজাতের দোষ কি রুনুর দোষ তার প্রমাণ যারা ঘটনা চোখে দেখেছে তারা। কিন্তু এখন কে গুপ্তর ফ্যামিলির সঙ্গে বেশি মেলামেশা করতে গেলে আমি ও বাড়ির টিউশনিটা পাবো না, এটা সত্য কথা। কাজেই তাই বলো, এই দুশ্চিন্তায় তুমি সারা হয়ে যাচ্ছ? পারিজাতের বাচ্চাদের পড়াতে পারবো না, দীপ্তিকে রোজ একবার করে দেখা হবে না। মরুক না কে গুপ্তর ছেলে হাসপাতালে পৌঁছে। ছি ছি বলে দরজায় শব্দ করে দ্রুত পায়ে রুচি ঘর থেকে বেরিয়ে গেল। ছোট লোক, মিন, লো হার্টেড ক্রেচার। উত্তেজনায় শিবনাথ স্ত্রীর পশ্চাৎধাবন করে চৌকাঠ পর্যন্ত ছুটে গেল, তারপর থমকে দাঁড়ালো। পাশের কোন ঘরে যেন হাসির রোল উঠেছে। হাসিটা যখন বন্ধ হলো তখন কথাগুলো পরিষ্কার বোঝা গেল। অশান্তি আবার কি নিয়ে হয়? টাকা পয়সা দিদি, রূপচাঁদ, ওতে টান ধরলে সব প্রেমেই ভাঁটা পড়ে। চারদিক দেখে শুনে এখনো কি তোমার বুঝতে বাকি রইল? কি ভাঙলো?
কাঁসার থালা না কাঁচের বয়ম? জোর আওয়াজ হলো। যেন অন্য ঘর নিচু গলায় মন্তব্য করল, দেখিনি, কারো ঘরে চুপি দেয়া স্বভাব না বোন। আছি, নিজের ঘরেই আছি। শাক ভাত মাছ ভাত যেদিন জোটে খাই, পরের ফুটোয় চোখ গলিয়ে করব কি? অন্য ঘর কি বলে আর বোঝা গেল না। আরাম হারাম হ্যায়, বিধু মাস্টার গলা বড় করে ছেলে মেয়েদের বোঝাচ্ছিল। নেহেরুর কথাগুলো দামি। আমিও অবশ্য গোড়া থেকে তোমাদের বলে আসছি, আলস্য করো না। অলসতায় বৃথা কালক্ষেপ করলে অশেষ দুর্গতি থাকে কপালে। আলস্য পাপ। বিধুর গলাও অবশ্য দেখতে দেখতে চাপা পড়ে গেল ভুবনের চিৎকারে। খুশি গলা, না না, 1.5 পো আমি হজম করতে পারবো না, ওই 1 পো দুধই যথেষ্ট। 3-6টাকও রাখতে পারিস। বরং তুই তোর গলাটা একবার ডাক্তারকে দেখা মা, পয়লা মাসের মাইনেটা পেয়ে। বলছিলি 2 দিন পর পর সর্দি কাশি হয়। বিথি কি বলল শোনা গেল না। মেয়ের হয়ে ভুবনের স্ত্রী চড়া গলায় উত্তর দেয়, ও গলা ফলার দোষ এখন এমনিতে সেরে যাবে। 2 দিন একটু নিয়ম করে মাছটা ডিমটা খাক না, থাকবে না এসব। প্রীতির মাইনের টাকায় তো আর আমি সবাইকে নিত্য মাছ খাওয়াতে পারিনি। 10 দিকের খরচ মিটিয়ে আর কুলোনো যাচ্ছিল না। দেখতে দেখতে ভুবন গিন্নিও চাপা পড়ে গেল। রমেশ গিন্নি মানে মল্লিকার খিলখিল হাসি বাড়ির উঠোনকে ততক্ষণে পুলকিত করে তুলেছে। সিভিল ম্যারেজ খাতায় নাম লিখিয়ে কমলা শিশিরবাবুকে বিয়ে করছেন। প্রমথর দিদিমা, আমাদের হিন্দুদের মতো ছাদনাতলায় 7 পাক খাওয়া বিয়ে না, এখন বুঝতে পারলেন? শিশিরের না স্ত্রী আছে শুনলাম। পাশের ঘর থেকে প্রমথর বুড়ি দিদিমা ক্ষণক্ষণে গলায় হাসে, তা এখানেই তো ভালো ছিল, ডুব দিয়ে দিয়ে একাদশীর ঠাকুর জল খেতে আসতো। এখন বিয়ে করলে জানাজানি হবে, কোদল বাঁধবে যে আগের পক্ষের সঙ্গে। তা বলে কমলা শুনবে কেন? ধান খেলি মুরগি যাবি কোথা? শেয়ানা মেয়ে, ব্যাংকে মোটা টাকা আছে শিশিরের। পরশু দুপুরে ভাত রেঁধে খাইয়ে কমলা পেটের ভেতরের কথা টেনে বার করেছে, তারপর সোজা বিয়ের প্রস্তাব। নিজেই হেসে হেসে সব বলল রওনা হবার আগে। হরি হরি। প্রমথর দিদিমা আর হাসে না, লম্বা নিঃশ্বাস ছেড়ে দেবতার নাম নিয়ে বলে, যা করেছে ভালোই করেছে। কোন রকমের স্কুলে পড়া নিয়ে কথা, মেয়ে ছেলের আইবুড়ো হয়ে থাকার মতো অশান্তি আছে নাকি কিছু? আমাদের কমলা পাকা কাজ করেছে, দোষ বরে কি আসে যায়? এখন সতীনের সাথে মিলেমিশে ঘর করুক, কি বলো বোন? মল্লিকা চুপ। শিশির কমলাকে নিয়ে হোটেলে তুলবে, তারপর সুবিধা মতো ছোটখাটো একটা ঘর নেবে কোথাও। আগের পক্ষকে বিন্দু বিসর্গ জানানো হবে না, ইত্যাদি কোনো কথা বুড়ির কাছে হুট করে প্রকাশ করতে যেন মল্লিকার বাধল। দিনকাল ঘুরে গেছে, পুরুষ মেয়ের মেজাজ মর্জি আর আগের মতো নেই বললেও বুড়ি মানবে না। বরং কমলার এ প্রস্তাব শুনলে আবার হাউ হাউ করে উঠবে চিন্তা করে মল্লিকা আর কথা বলল না। হরি হরি। ও ঘরে বুড়ি পাশ ফিরে শুয়ে আবার ঠাকুর দেবতার নাম নিয়ে একটা আক্ষেপের নিঃশ্বাস ফেলল। 2 দিনের মধ্যে 2টো ঘর খালি হয়ে গেল। কাল পরশু আবার কোন ঘরের লোক আমাদের মায়া কাটাবে কে জানে। বলতে বলতে মনে হলো টুপ করে যেন প্রমথর দিদিমা একসময় ঘুমে তলিয়ে গেল। তারপর সারা বাড়ি নিঃসার। অমল ও কমলার ঘরের তালা দুটো দুবার অল্প বাতাসে নাড়া খেয়ে ঠুকুস ঠুকুস শব্দ করে থেমে যেতে 12 ঘরের উঠোনে পায়ের শব্দ হয়, যেন কে বাড়িতে ঢুকলো। প্রথমে বোঝা যায় না কোন ঘরের বাসিন্দা। কান খাড়া করে একটু মনোযোগ দিয়ে শুনলে টের পাওয়া যায় 4 নম্বর ঘরের দরজার হুড়কো খোলা হয়েছে, অর্থাৎ শেখর ডাক্তার ঘরে ফিরেছে। আজ আর প্রভাতকণার সারা শব্দ নেই, সন্ধ্যা থেকে নীরব। ডাক্তারও এত রাত অবধি ডিসপেন্সারিতে বসে সুধীরের সঙ্গে কথা কাটাকাটি তর্ক বিতর্ক করে এসে ঘরে ঢুকে কারোর সঙ্গে একটা কথা না বলে 1 ঘটি জল খেয়ে সোজা নিজের বিছানায় চলে গেল। প্রভাতকণা মেঝের একধারে আলাদা শয্যা নিয়েছে, কেবল একলা জেগে আছে সুনীতি। পড়ার টেবিলে হ্যারিকেনের আলোয় মাথা গুঁজে বসে কাগজ পেন্সিল নিয়ে অনেকক্ষণ ধরে কি যেন আঁকা আঁকি করছিল। পাখি, একটা সুপুরি গাছ, কিন্তু আঁকতে গিয়ে সুনীতি লক্ষ্য করল কোনোটাই ঠিক হচ্ছে না। কোনোদিন সে ছবি আঁকতে পারবে না বুঝতে পেরে হতাশ হয়ে একসময় পেন্সিলটা কাগজ থেকে তুলে সেটা গালে ঠেকিয়ে সুনীতি বেড়ার টিনের দিকে তাকিয়ে থাকে চুপচাপ।
একটু আগে ও ঘরের মল্লিকা যখন প্রমথর দিদিমাকে সিভিল ম্যারেজ ব্যাখ্যা করে শোনাচ্ছিল, সুনীতি কান খাড়া রেখে সব শুনেছে। তারপর বড় বড় চোখ মেলে চাদর মুড়ি দিয়ে মেঝে শুয়ে থাকা মার দিকে তাকিয়েছে। অন্যদিন হলে কমলার এই ধরনের বিয়ের গল্প শুনে প্রভাতকোনা শয্যা ছেড়ে লাফিয়ে উঠে দাঁত বার করে হিহি করে হাসত, আর সুনীতিকে তার বিয়ের পিঁড়িতে কোন ফুল চিত্রি করা হবে তাই ব্যাখ্যা করে শোনাত। আজ প্রভাতকোনার মনের অবস্থা অন্যরকম। যেন কথাটা বুঝতে পেরে সুনীতি একসময় বেড়ার টিন থেকে চোখ সরিয়ে অত্যন্ত সতর্কভাবে তক্তাপোষের ওপর লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকা বাবার দিকে তাকিয়ে কি ভাবে। এদিকে হ্যারিকেনের তেল ফুরিয়ে গিয়ে সলতের আগুন থেকে থেকে লাফিয়ে উঠে ফুটফাট শব্দ করছে। আর ঘুম নেই প্রীতি ও বিথির চোখে। 3 দিন চাকরি করার পর বড় বোন প্রীতির কাছে বিথি তার কাজের ধরনটা আজ বর্ণনা না করে পারল না। কমলা থাকলে হয়তো তার কাছেই বলতো, হ্যাঁ, যে তাকে এমন চমৎকার কাজ জুটিয়ে দিয়েছে। নাকে মুখে ভাত গুঁজে ঘড়ির কাঁটার সঙ্গে পা মিলিয়ে ছুটে গিয়ে হাজিরা খাতায় নাম সই করার বালাই নেই। কি মেরুদাঁড়া শটান রেখে সারাক্ষণ ত্রস্ত আঙুলের টেলিফোন বোর্ডের চাবি টেপা। আর একটু এদিক সেদিক হলে পান থেকে চুন খসলে ওপরওয়ালার ধমক, নয়তো যে বাবুটি লাইনের ওপার থেকে নম্বর চাইলেন তার ব্যস্ত অধৈর্য গলায় হুঙ্কার, কুৎসিত গালি। ছুরিগুলোকে নিয়ে আর পারা গেল না। হ্যালো হ্যালো মিস, 290290। সারাদিন বসে মাগিগুলো গল্প করবে তো কারেক্ট নম্বর দেবে কখন? চত্বর সব, ইত্যাদি। পিঠ ব্যথা করে, হাতের আঙুল টনটন করে, চোখে জল আসে, কানের ভিতর ঝিঝি ডাকার মতন শব্দ হতে থাকে কাজ সেরে অফিস থেকে বেরিয়ে আসার পরও। একদিন না, অনেক দিন প্রীতি ছোট বোন বিথির কাছে, মার কাছে নিজের চাকরির অবস্থা ব্যাখ্যা করে শুনিয়ে দীর্ঘশ্বাস ফেলেছে। হাড় ভাঙা খাটুনি, সুযোগ পেলে সে আজই একাজ ছেড়ে দেয়। তা তো বটেই, সেই তুলনায় বিথি কত সুখী। কি বলছিল মিহিরবাবু? মিহির ঘোষাল তো ভদ্রলোকের নাম? আধ বোঝা চোখে বিথির গালের কাছে মুখটা সরিয়ে নিয়ে প্রীতি কথাটা আবার শুনতে চায়। পাশাপাশি শুয়ে 2 বোন, সেই ছোটবেলা থেকে একটা কম্বল ভাগাভাগি করে গায়ে দিয়ে এসেছে। আজ অবশ্য আর কম্বল না, শীতের রাত্রে টিনের ঘরে ঠান্ডা লাগে। প্রীতি গত বছর তাদের দুজনের জন্য এবং বাবার জন্য লেপ তৈরি করেছিল। মা আর ছোট ভাই বোনগুলো মেঝের উধারে ভুবনের বিছানার পাশাপাশি আলাদা বিছানায় শোয়। 2টো কাঁথা এবং পৃথিবীতির পুরনো কম্বলটা এখন ওরা ব্যবহার করছে। ঠান্ডাটা একেবারে নেই, বরং কেমন গুমোট লাগছিল বলে বিথি লেপটা পায়ের কাছে ঠেলে দিয়েছে। প্রীতি অবশ্য ওটা এখনো গলা পর্যন্ত জড়িয়ে আছে। মিহির ঘোষাল আজ বলেছে তোকে এ কথা, না কাল? আজ। একটু চুপ থেকে প্রীতি বলল, তা করবেন কি ভদ্রলোক, মা মরা ছেলে নিয়ে মুশকিলে পড়েছেন। ছেলেটা এমনিতে কেমন খুব দুষ্টু, কি নাম যেন? টুটুল, বিথি বলল। এমনি খুব ঠান্ডা শান্ত ছেলে, কিন্তু আমি একটু বাথরুমে গেছি কি অন্যমনস্ক হয়েছি তো চিৎকার, সে কি ভীষণ কান্না। আধ ঘন্টা কোলে নিয়ে আদর করব, পায়চারি করব, এটা ওটা মুখে তুলে দেব, ছড়া কাটব, তারপর যদি ঠান্ডা হয়। কি খায়? টিনের দুধ, বিথি বলল। দুধ, কোয়েকার ওটস, সুজি, লেবুর রস, টমেটোর রস, 1 চামচ করে ডিমের কুসুমও দিতে হয়, আর একটু তরকারির জুস, মশলা ছাড়া। দাঁত উঠেছে? একটা, তবে 2টো ভাত দিলেই পারিস, অবশ্য যতটা হজম করতে পারে। বিথি অল্প হাসল। এ কি আর আমাদের ঘরের বাচ্চা দিদি, বড় লোকের ছেলে। মিহিরবাবু তো স্রেফ দুধ আর নেবুর রস একদিন চালিয়ে আসছিলেন। অতটুকুন বাচ্চাকে ভাত দেবার কথা ভদ্রলোক হয়তো স্বপ্নেও ভাবতে পারেন না। তবু তো শুনলুম এদিকে খুব কাঁদা কাটা করত বলে ডাক্তার দেখানো হয়েছিল। কিছু অসুখ নেই ডাক্তার বলেছে, কেবল খাওয়াটার পরিবর্তন করে দিয়েছে। দুধ ছাড়াও সুজি, ওটস, ডিম, একটু সেদ্ধ আলু, তরকারির জুস, টমেটোর রস মিলিয়ে এত বড় একটা ফর্দ তৈরি করে দিয়েছে, এবং কখন কোনটা খাবে তার ঘড়ি ধরার সময়। একটু নড়চড় হলে চলবে না। মা মরা ছেলে বড় করে তোলা শক্ত কাজ, প্রীতি মন্তব্য করল।
দু বোনের কথাবার্তা শুনে মার ঘুম ভেঙে গেছে। ভুবন গিন্নি একবার কাশল, কিন্তু পৃথিবীতি তা গ্রাহ্য না করে কথা বলতে লাগলো। তাছাড়া বিথি কাল মাকেও তার কাজটা কোথায় কি ধরনের বলেছে এবং বুঝিয়েছে। অফিসে একগাদা পুরুষের সঙ্গে বসে কাজ করাচ্ছে, বরং এটা অনেক ভালো। আর কত নির্দোষ কাজ! একটি মাহারা শিশুকে মানুষ করার দায়িত্ব এবং মহত্ব সন্তানের জননী হয়ে ভুবনগিন্নি অস্বীকার করতে পারেনি। শুনে এ সম্পর্কে কোনো রকম বিরূপ মন্তব্য করা দূরে থাক, বেশ সহানুভূতির সঙ্গে বড় বোনের সঙ্গে এই নিয়ে কথা বলছে শুনে মা আরো বেশি নিশ্চিন্ত হয় এবং আরো একটু সময় দু মেয়ের কথায় কান পেতে থেকে পরে গলা পরিষ্কার করে আস্তে আস্তে বলল, নিয়মিত তেল টেল মাখাস তো খোকার গায়ে? ধেত! মার কথা শুনে বিতি শব্দ করে হাসল। কি তেল? সর্ষের তেল? মিহির বাবু যদি তোমাকে এ কাজে বহাল করত তবেই হয়েছিল আর কি। গাদা গাদা তেল মাখিয়ে আর তেল তেলে কাজল পরিয়ে ছেলেটাকে সারাদিন সং সাজিয়ে রাখতে হতো। রমেশের ঘরের বাচ্চাটাকে যেমন রাখা হয়। প্রীতি একটা দৃষ্টান্ত তুলল। ভুবনগিন্নি একটা ছোট্ট নিঃশ্বাস ছেড়ে বলল, তোদেরও রেখেছি ছোটবেলায়, তখন দিনকাল ভালো ছিল, টাকায় 3 সের সর্ষের তেল পাওয়া গেছে। এখন তোদের ছোট ভাই ষষ্ঠীটার সময় তো আর তেল টেল মাখাতে পারলাম না, সর্দিতে ভুগছে সারা বছর। বিথি বলল, না মা, বড়লোকের বাচ্চা, মিহিরবাবু সর্ষের তেলের পক্ষপাতী না। অলিভ অয়েল এনেছে বাচ্চার জন্যে, 2 রকমের পাউডার, 2 বাক্স সাবান, 8 ডজন তোয়ালে তো কেবল ওই বাচ্চাটার জন্যই সর্বদা ধুইয়ে মজুদ রাখা হয় দেখছি। আমাকে পরশু খোকার জিনিসপত্র সব বুঝিয়ে দিতে চোখে পড়ল। কথা বলল না ভুবনের স্ত্রী। প্রীতি ছোট বোনের পেটে আঙুলের ছোট্ট একটা গুঁতো দিয়ে বলল, মাকে বল না, মিহিরবাবু আজ তোকে আসবার সময় কি বলছিল? বিথি হঠাৎ কথা পেল না। লজ্জা পেয়ে কথা প্রকাশ করছে না অনুমান করে মা বলল, কি বল না? খেতে টেতে বলছিল? ফাজিল ফক্কর লোক না, কাল তোর কথা থেকে বুঝলাম। চলায় বলায় ভদ্রলোকের সন্তান। কি আরো শাড়ি টাড়ি কিনতে মাস না পুড়তেই আবার কিছু টাকা দিতে চেয়েছিল নাকি? বিথির হয়ে প্রীতি বলল, রাতে ওখানে থাকতে পারবে কিনা জিজ্ঞেস করছিল। অবশ্য এটা তোমাদের অনুমতি নিয়েই হবে। তোমার আর বাবার আলাদা কামরা আছে, মানে বিথি যে ঘরে থাকবে, ভিতর থেকে চাবি আটকাবার ব্যবস্থা, সেদিক থেকে ভয়ের কিছু নেই। ভুবনগিন্নি হঠাৎ কথা বলল না। বিথি বলল, কেবল তাই না, রাস্তার উল্টো দিকের বাড়ি তার দাদার শ্বশুরের। মিহিরবাবু, মানে আমি যদি ইচ্ছে করি সেখানেও রাত্রে শুতে পারেন, সেদিক থেকে সমস্ত রকম বন্দোবস্তই আছে। তারাও মস্ত বড় লোক, কামরার পর কামরা খালি পড়ে থাকে, লোক নেই থাকবার। তা তুই কি বলে এলি? ভুবনগিন্নি প্রশ্ন করল। বারে, তোমাদের অনুমতি না নিয়ে আমি এ কথার জবাব দিই? প্রীতি, কি বলছিস? আমি কি বলবো? প্রীতি মাকে বোঝায়। তুমি মা, তুমি বলবে বিথির এখন একথায় রাজি হওয়া উচিত হবে কিনা। তবে আমার বোন, এই হিসেবে বলতে পারি শক্ত মেয়ে, সেদিক থেকে ভাবনার নেই। এখন ছেলে যদি বেশি কাঁদাকাটা করে, মিহিরবাবু যদি একেবারেই না রাখতে পারেন, তবে ভদ্রলোক রাত্রে থাকতে পারে বাড়িতে, এমন নার্সিহত রাখতে চেষ্টা করবেন পরে। কি করে বলি এখন? কান্না বলে কান্না? বিথি মাকে শোনালো। আমার ব্লাউজ কামড়ে ধরে কাঁদছিল অতটুকুন বাচ্চা, যখন কোল থেকে নামিয়ে তার হাতে দিই, আসতে পারি না। প্রীতি বলল, আমি হলে এতটা হতো না। আমি 2 দিনেই অত আদর ঢালতে পারতাম না আর একবারের বাচ্চা ছেলের ওপর। অর্থাৎ ভিতর বার দুটোই আমার একটু বেশি শক্ত। বিথির এদিকটা চিরকালই কেমন কাঁচা। দেখো না কতদিন আমাদের ষষ্ঠীটাকে নিয়ে কি হইচই করে। হ্যাঁ, মা হওয়ার ধাত কারো কারো একটু বেশি থাকে। বিথির মধ্যে এটা আমি বেশি স্বীকার করি। ভুবনগিন্নি লম্বা নিঃশ্বাস ফেলল। এখন ভদ্রলোকের ছেলেকে 2.5 দিনেই এমন মায়া ধরিয়ে দিলি। রাত্রে তিনি শিশু রাখার কি ব্যবস্থা করেন? বিপদের কথা বই কি। ভেবে দেখো। বিথি দিদির গলা জড়িয়ে ধরল। যদি বোঝো দিদি এখন যে টাকা পাচ্ছে তা দিয়েই আমাদের বড় সংসারের সব খরচ চলে যাবে, আর টাকার দরকার নেই, বা এই নিয়ে দিনরাত মাথা পাটাপাটি চিৎকার হল্লা করবে না, তবে কাল আমি না বলে আসি।
কেননা আমারও এভাবে সারাদিন আদর করে খাইয়ে ঘুম পাড়িয়ে কোলে রেখে তারপর সন্ধ্যাবাতি লাগতে একটা শিশুকে একলা ফেলে রেখে আসতে খুব কষ্ট হয়। পুরুষ মানুষ বাচ্চাকে কতটা আদর দিতে পারে তা তুমিও ভালো জানো। 2.5 দিনে আমার ওপর মায়া ধরেছে, আর 2 দিন না গেলে সেটা ভুলে যাবে। ভালো নার্স পাওয়া গেলে এবং রাত্রে কাছে শুতে পারলে মিহিরবাবুর ছেলের স্বাস্থ্য আরো ভালো হবে। আমি বাচ্চাটাকে কোলে নিয়েই কাল টের পেয়েছি। ভুবনগিন্নি নীরব। এবং আমারও আর ঠিক করে কোথায় চাকরি হবে তার কিছু ঠিক নেই। এখন কমলাদিও এ বাড়ি ছেড়েছে, কাজেই কেবল দিদির দিকে তাকিয়ে আমার সম্পর্কে কি ব্যবস্থা করবে বাকি রাত ভেবে ঠিক করো। দিদির কানে সেজন্যই একটু আগে কথাটা তুলেছিলাম। প্রীতি বালিশের মধ্যে মাথা গুঁজল, যেন ঘুম পেয়েছে। চোখ দুটো একেবারে বুজে বড় রকমের একটা হাই তুলে বলল, বিশ্বাস মা, বিশ্বাস। ঈশ্বরের ওপর বিশ্বাস রেখেই তো তুমি আমাদের এতগুলো ভাই বোনকে জন্ম দিয়েছিলে। ভরসা করে এসেছো, তোমরা যদি খাওয়াতে না পারো তো ঈশ্বর এদের কাউকে উপোস রেখে মরতে দেবেন না, একভাবে তিনি চালিয়ে নেবেনই। যেন ভুবনগিন্নি কি বলতে চাইল, কিন্তু আরম্ভ করার আগেই প্রীতি বলল, সেই ভগবানকে ডেকে প্রথম দিনে আমায় বাইরে পাঠিয়েছিলে চাকরি করতে, মনে আছে? তাও দেখতে দেখতে 3 বছর ঘুরল। অঘটন যখন ঘটায়নি, বিথিও তা করবে না। রাত্রে থাকাটা তো বড় কথা না, খারাপ রাস্তায় যে যাবার দিনের বেলাও তার রাস্তা খোলা থাকে। প্রীতি শেষবারের মতো চোখ খুলে বেশ একটু বড় গলায় মাকে বলল, বিথিকে কালই আবার কাজ ছাড়িয়ে বাড়িতে বসাও, আমার আপত্তি নেই, কিন্তু আমি সামনের মাস থেকে 60 টাকা করে দিতে পারবো না বলে রাখছি। গত মাসেই কথাটা বলবো ভেবেছিলাম। অন্তত 5টা টাকা করে রাখতে না পারলে আমার পলিসির প্রিমিয়াম চালাতে পারবো না। অন্তত কিছুদিন তো দিয়ে না হয় পরে পেড আপ করে রাখা যাবে। না না, ইনশিওর যখন করিয়েছি সামান্য কটা টাকার জন্য সেটা নষ্ট হতে দেব না। না, কেন নষ্ট হতে দিবি? ভুবনগিন্নি নিঃশ্বাস ফেলল। ভারী তো 2,000 টাকা, তাও যদি ভবিষ্যতের মতন নিজের একটা সম্বল করে না রাখবি তো উপায়ই বা কি? বিয়ে থা তো আর শিগগির হবে এমন আশা দেখছি না। তবু না হয় ভাবতাম একটা খুঁটি থাকবে আপদে বিপদে। বিথি লেপের বাইরে মুখ এনে বলল, থাক মা, রাত দুপুরে তুমি এখন প্রজাপতির বিলাপ গাইতে শুরু করো না। বিয়ে বিয়ে করে ও ঘরের ডাক্তারনি সুনীতিকে কি অবস্থায় এনে ফেলেছে শুনলে তো সব। এখন আমি কাল গিয়ে ভদ্রলোককে কি বলবো সেটা ঠিক করো। কথাটা শেষ করার সময় বিথি হালকা গলায় একটু হাসল। প্রীতি হাসল, মা হাসল, হেসে বলল, সত্যি প্রভাত কণার না হয় মাথা খারাপ, কিন্তু সুনীতিটা কি? তুই রোজগেরে বাপের মেয়ে, তুই যদি বিয়ের নামে ওইটুকুন বয়স থেকে অজ্ঞান হতে আরম্ভ করিস তো মুশকিলের কথা। চাবুক মারতে হয় এসব মেয়েকে। প্রীতি দাঁতে দাঁত ঘষল। টাইপ বস্তির মেয়ে। ঘরে থেকে এরা যত দুর্নাম কেলেঙ্কারি ছড়াচ্ছে, যারা চাকরি করতে গেল তাদের দিয়ে তার 6 টাকা হচ্ছে না, তারাই বরং এখন ভালো। সুনীতিটাকে দেখলে আমার গা ঘিন ঘিন করে। বিথি দিদির কোমরে হাত রাখল। এত বড় একটা খোঁপা, আলতা, রঙিন সায়া, চুড়ি, মাকড়ি, ওয়াক্থু, সারাক্ষণ বিয়ের কোণেটি সেজে আছে। ওই থাকে এক এক জাতের মেয়ে। প্রীতি আর চোখ খুলল না। খেয়ে আর বিয়ে করে কতকগুলো শেয়াল কুকুরের জন্ম দিতে কেবল সংসারে বেঁচে থাকতে চায়। এখন বড় হয়েছিস, একটু একটু করে চিনতে পারবি, চেহারা দেখলে বুঝবি কোন মেয়ের কি চরিত্র। বিথি কথা না বলে কি যেন ভাবে, তারপর আস্তে আস্তে অনেকটা নিজের মনে একসময় বলে, ইস, ভুলে গেছি, টডলার কথাটার মানে জিজ্ঞেস করা হলো না। তোর মনে আছে দিদি? না না। প্রীতির ভীষণ ঘুম পেয়েছে। তন্দ্রাচ্ছন্ন গলায় বলল, কি হবে ওইসব শব্দ দিয়ে, কোথায় পেলি? আর বলো না, টুটুলের বিলিতি দুধের টিনে বেটারা এমন সব লম্বা লম্বা কাগজ ঢুকিয়ে রাখে। অবশ্য ওগুলো দেখে সেই নিয়মে বাচ্চাদের ফুড খাওয়াতে হয়। সবকটা ইংরেজি শব্দের মানে বুঝতে পারিনি। আজ এসেই 12 নম্বরের রুচিদিকে জিজ্ঞেস করে 2টো শব্দের মানে জেনে নিয়েছি। টডলার আর জিজ্ঞেস করা হলো না। কে রুচিদি? ইংরেজি ভালো জানেন বুঝি? ওই তো সেদিন এলো স্বামী স্ত্রী, একটা ছোট্ট মেয়ে আছে, বউটা মাস্টারি করে।
ভদ্রলোক খুব সম্ভব বেকার। বিথি ভয়ে ভয়ে বাবার প্রশ্নের জবাব দিল। মেয়েদের কথাবার্তায় ভুবনের ঘুম ভেঙেছে বোঝা গেল। এইমাত্র তার হাই তোলার শব্দ হলো। বুঝেছি বুঝেছি, এখন বুঝতে পেরেছি। ভুবন অন্ধকারে মাথা নাড়ল। এতক্ষণ পর ভুবন গিন্নি কথা বলল। বেশ আছে ভদ্রলোক, খুকির বাবা, বইয়ের রোজগারে খায় দায়, ফর্সা কাপড় জামা পরে বেড়ায়, দাড়ি গোপ কামায়, মুখখানা আয়নার মতো করে রাখে, সিগারেটও মুখে দেখি। কাচ্চা বাচ্চা বেশি নেই, ওই একটা মোটে মেয়ে, তাই বউ যা আনছে কুলিয়ে যায়। ঝঞ্ঝাট কম, সন্তান বেশি থাকলে আমাদের মতো ঠেকত। স্কুলের মাস্টারের চেয়ে টেলিফোন অফিসের মাইনে বেশি। প্রীতি কি আমার কম আনছে, কিন্তু কুলোতে পারছি কই। বিতিটাকেও লেখাপড়ার সাঙ্গ দিয়ে চাকরিতে ঠেলতে হলো, উপায় কি? কিন্তু বিথিরটা যোগ করলেও এই রাবণের সংসারের সব দিকের অভাব যে আমি মেটাতে পারবো তো মনে হয় না। ভুবন আর কথা বলল না, একটা দীর্ঘশ্বাস ফেলল। কেননা সে একটা কথা বললে স্ত্রী এখন 8টা কথা বলবে। চাল ডাল, ঘর ভাড়া, ঘুঁটে, কয়লা, কেরোসিন ইত্যাদি মাসের মোটা মোটা খরচ থেকে হিসেবটা গিয়ে ভুবনের আফিংয়ের সামান্য 1 পো দুধের ওপর গিয়ে চড়াও হবে। ভয় চুপ থেকে একটা দীর্ঘশ্বাস দিয়ে তার সকল অসহায়তা ঘোষণা করল। বিথি লেপের মধ্যে মুখ ঢুকিয়ে চুপ করে রইল। মা বাবার কথা আরম্ভ হলে তারা কথা বলে না। প্রীতির রীতিমতো নাক ডাকছিল। পরদিন বেলা 10টা পর্যন্ত আকাশ ঘোলাটে হয়ে রইল। পাতলা মেঘ আর কুয়াশায় মিলে বিশ্রী আবহাওয়া। না, এই কুয়াশায় ঘাস ভেজে না, গাছের পাতা শুকনো থাকে। কুয়াশার ধার কমে গেছে। আর কি, এই বেলা ছেঁড়া লেপ কম্বল কাঁথা গুটিয়ে ফেলো। আর 5-7 দিন ঠান্ডা বলে ঠান্ডা, টিন তেতে এমন হয়ে থাকবে যে লেপ কম্বল কাঁথার দিকে চোখ গেলে বমি বমি করবে। তাছাড়া তেলে ময়লায় ধোঁয়ায় ধুলোয় এক এক ঘরে বিছানার চেহারা এমন হয়ে আছে যে এমনিও ওগুলোর দিকে তাকাতে এখন আর ইচ্ছে করে না। আর কি, শীত গেল। এ বাড়িতে লক্ষ্মীমণি সকলের আগে ছেঁড়া কাঁথা কম্বলগুলো একটা ইঁদুরে খাওয়া চটের মধ্যে পুড়ে বাঁধতে বসে। তোমার সবটাতেই এবারে তাড়াহুড়ো সাধনার মা, লক্ষণ ভালো না। বুড়ি প্রমথর দিদিমা জানালায় গলা বাড়িয়ে দিয়ে ভাঙা খনখনে গলায় হাসছিল। আর সেই হাসির শব্দের রকে চৌকাটে সিঁড়ি কুয়োতলার সিমেন্টের ওপর কালো হয়ে বসে থাকা মাছিগুলো নড়ে চড়ে উঠছিল। ঠান্ডা কমছে আর মাছির ঝাঁক বড় হচ্ছে, বাড়ছে। ওদিকে স্নানের ধুম পড়ে গেছে মেয়েদের। এ বাড়িতে এখন মেয়েরা ছাড়া আর এত সকালে স্নান করে কারা? রুচি, প্রীতি, বিথি সকালে কাজে বেরোতে হয়। তাছাড়া মল্লিকারও সকালে স্নানটি করে তবে রান্নাটি চড়াতে হবে। রমেশ এই বিষয়ে ভাষণ সতর্ক। রাত্রিবাসের পর স্ত্রী অমনি হেসেলে ঢুকবে তা সে কোনো মতেই সহ্য করবে না। মল্লিকা হেসে হেসে কুয়াতলায় অন্যান্য স্নানার্থিনীকে প্রত্যেক দিন বেলা 7টায় স্নান করতে এসেই খবরটা জানিয়ে দেয়। আজও সে নিয়মের ব্যতিক্রম ঘটল না। স্নান করতে আসে প্রমথর বুড়ি দিদিমা, অর্থাৎ লক্ষ্মীমণিকে সঙ্গে নিয়ে স্নান করতে আসবে ইচ্ছাতেই বুড়ি তার জানালায় উঁকি দিয়েছিল। কিন্তু লক্ষ্মীমণি তখন কাঁথা কম্বল গুটোতে ব্যস্ত। মাছি আর ময়লার গন্ধ। দিনটা ভ্যাপসা হলে কোনো কারণে রোদ অনুপস্থিত থাকলে আর রক্ষা থাকে না। কাঁচা ড্রেনের গন্ধে বাতাস ভারী হয়ে ওঠে। অবশ্য কুয়াতলায় বিথির দামি সাবানের গন্ধটাও 12 ঘরের উঠোনকে কম আমোদিত করছিল না। অর্থাৎ 12 ঘরের উঠোন, বারান্দা, সিঁড়ি, চৌকাঠে মাছির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ির পিছনের আম গাছটা ছেয়ে যেমন গুটিয়ে এসেছে, তেমনি ময়লা দুর্গন্ধ ছাপিয়ে বিথির দামি মাখনের মতো তকতকে নতুন নরম সাবানটা গন্ধ ছড়াচ্ছিল। এমন সময় পৃথিবীতির হাসি বন্ধ হয়ে গেল। লক্ষ্মীমণির সকাল সকাল হাসপাতাল যাওয়ার গল্প একটু সময়ের জন্য স্থগিত রইল। অর্থাৎ ঠাট্টা থামিয়ে প্রমথর দিদিমাও খবরটি মনোযোগ দিয়ে শুনল। যেন মাঘের শেষে ফাল্গুন ছুঁই ছুঁই সকালে এক টুকরো মিষ্টি হাওয়া সংবাদটা সকলের কানে কানে রটিয়ে দিয়ে গেল। মুখে বলতে হয়নি, হাওয়া মারফত জানাজানি হয়ে গেল। এমনকি চিকেন পক্সে আক্রান্ত শয্যাশায়ী ও ঘরের বিমল পর্যন্ত কি করে খবরটা পেয়ে গেছে। মশারির তলা থেকে মুখ বাড়িয়ে দিয়ে হিরণকে বলছে, যাও না, ভালো করে জেনে এসো সত্যি কি গুজব। মুখে আঁচল চাপা দিয়ে হিরণ খুক খুক হাসছে।
গুজব হবে কেন? ডাক্তার ছুটে বেরিয়ে গেছে পুলিশে খবর দিতে। তা কখন, রাত কটায় পালিয়েছে? কার সঙ্গে পালালো? হ্যাঁ, এমনিতে দেখতে ভেজা বেড়ালটি মনে হতো। এবার মুখের আঁচল সরিয়ে হিরণ খিলখিল করে হাসল। মেয়েদের দেখতে আবার শুকনো দেখায় কখন? তা বটে, কারণে অকারণে তোমরা অষ্টপ্রহর ভিজে আছো। হিহি করে হেসে বিমল প্রশ্ন করল, কার সঙ্গে সুনীতি পালিয়েছে বললে? কি করে গেল? হাসি থামিয়ে হিরণ বলল, আর কার সঙ্গে? ওই সুধীর মামা। এটা আবার বলতে হয় নাকি? কি করে গেছে তা কে জানে। সুনীতির মা তো বলছে দরজায় খিল দিয়ে ডাক্তার আসবার আগে সন্ধ্যা শুয়ে পড়েছিল। ডাক্তার ফেরে রাত 12:30টায়। সুনীতিই দরজা খুলে দেয়। অনেক রাত পর্যন্ত জেগে কি একটা নাকি বই পড়ছিল। কি আবার বই? নাটক নভেল হবে। বিমল হালদার গলায় একটা শব্দ করল। ওই কুমারী বয়সে মেয়েদের নাটক নভেল পড়তে দিলে আর সিনেমা দেখতে দিলে এই অবস্থাই হয়। ছি ছি, শেষ পর্যন্ত বাপ মাকে বুড়ো আঙুল দেখিয়ে সুনীতি পালালো। বজ্জাত! আজকালকার মেয়েগুলো এক একটা যেন বজ্জাতের ধাড়ি। কি বা চলাফেরার রকম, কি বা কথা বলার ঢং। গালার ফ্যাক্টরিতে যেতে আসতে আমি তো ওদের ভিড়ের ঠেলায় অস্থির। বাসে উঠতে পারি না, বসতে পারি না, বাস থেকে নামতে পারি না। আর তলে তলে এদিকে করছেন এসব কর্ম। আপিস করছেন যিনি, তিনিও যেমন। ঘরে থেকে চালের কাঁকড় বাছেন কি বুড়ো বাপের ছেঁড়া কোটে তালি লাগান, তিনিরাও এখন এই চরিত্রেরই হয়েছেন। ফাঁক পেলেই পীড়িত, সুবিধে পেলেই পালিয়ে যাওয়া। বুড়ি দিদিমা ক্ষণক্ষণে গলায় মল্লিকাকে বলল, আর একটা প্রাণীর এ বাড়ির মায়া কাটল। কাল গেছে কমলা, পরশু গেল কিরণ আর অমল। কমলা শিশিরকে সিভিল ম্যারেজ করছে শুনেই তো প্রভাত কণার মেয়ে মামার সঙ্গে ঝুলে পড়ল। বিয়ের জন্য মুখপুরি করার চোখে ঘুম ছিল না কে জানে। কলঙ্ক! বলি, সুধীর হারামজাদা কত রাতে ঢুকেছিল এ বাড়ি কে জানে? উঠোনে ঢুকেছিল। লক্ষ্মীমণি চোখ বড় করে মল্লিকার কানে কানে কি বলতে মল্লিকা মাথা নাড়ল। আমিও 4 নম্বর ঘরের দরজায় আঙুলের টোকা শুনলাম। কটা তখন রাত? হ্যাঁ, 3টে হবে। আমিও শুনেছি। একবার ভাবলাম ও ঘরের দরজায় টিকটিকি ডাকছে, তারপর আর একবার টোকা পড়তে বুঝলাম মানুষ। বিথির মার দিকে তাকিয়ে লক্ষ্মীমণি বলল, তা দিদি, এখন শোনা আর দেখা একই কথা। জানলার পাল্লাটা ফাঁক করে অন্ধকার উঠোন, তবু দেখে বেশ বুঝলাম মানুষ। একটা মানুষের মূর্তি, তারপর 2টো মানুষের মূর্তি যেন দরজার কাছ থেকে সরে এসে আবার উঠোনে নামলো, উঠোন পার হয়ে সদর দিয়ে বেরিয়ে গেল। লক্ষ্মীমণির বড় বড় চোখের দিকে তাকিয়ে কুয়াতলার লোকগুলো চুপ করে রইল। তাদেরও চোখ বড় বড় হয়ে গেছে, ঠোঁট ফাঁক হয়ে আছে। তা তখন ডেকে কিছু বলতে যাওয়া বিপদ। ঢোক গিলে লক্ষ্মীমণি হেসে সকলকে বোঝালো, না না দিদি, ভালোই করেছেন। কার ঘরের কি হচ্ছে তাতে আমরা বলবার কি? থালা ঘটি চুরি গেলে তবু 2টো কথা বলি, কলেরা যক্ষায় গেলে দড়ে উঁকি দিয়ে চোখ মুছি, কিন্তু এ ব্যাপার তো ভীষণ গুরুতর ব্যাপার। আমরা কথা বলার কে? চুপ করে থাকা ভালো। অর্থাৎ এই সম্পর্কে আর কোনো আওয়াজ উঠল না। বাতাসে ভর করে একটা চাপা ফিসফিসানি উঠোনের এ মাথায় ঘুরঘুর করতে থাকলো, এ দরজা থেকে আর এক দরজায়। আজ এ অবধি। উপন্যাসের 6-10 পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।